থার্ড চ্যাপ্টার ইনফ্লামেশনের প্রথমে আমরা জানবো যে ডেফিনেশন এবং জেনারেল ফিচার। তো এই ডেফিনেশন এবং জেনারেল ফিচারে ফার্স্ট হলো ইনফ্লামেশন জিনিসটা কি। তো ইনফ্লামেশন একটা হলো রেসপন্স বা একটা প্রসেস। তো এই রেসপন্স শব্দটা যখন আসতেছে তখন সেখানে কিছু বিষয় থাকবে, যেমন রেসপন্সটা কে দিচ্ছে, কার প্রতি দিচ্ছে, কিভাবে দিচ্ছে এবং কেন দিচ্ছে। তো চারটা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি তাহলে আমরা ইনফ্লামেশনের ডেফিনেশনটা সহজে মনে রাখতে পারবো যে এটা একটা প্রসেস কার অফ ভাস্কুলারাইজ টিস্যু। এটা একটা ভাস্কুলারাইজ টিস্যুর একটা প্রসেস রেসপন্স কার প্রতি, কোনো জায়গায় টিস্যু যদি ড্যামেজ হয় বা সেখানে কোনো ইনফেকশন হয় তার প্রতি। তো রেসপন্সটা কার, ভাস্কুলার টিস্যুর কার প্রতি, ইনফেক্টেড অ্যান্ড ড্যামেজ টিস্যু। যার কারণে কি হচ্ছে, এই রেসপন্সটা তারা কিভাবে করতেছে, এটা হলো যে আমাদের ব্রিং সেলস মলিকিউলস অফ হোস্ট ডিফেন্স ফ্রম সার্কুলেশন, অর্থাৎ আমাদের রক্তের সার্কুলেশনে যে আমাদের ডিফেন্স যে সেলগুলো আছে, যেমন আমাদের ডাব্লিউবিসি আছে, ডাব্লিউবিসির নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, মনোসাইট যেটা হলো টিস্যু থেকে ম্যাক্রোফেজ হচ্ছে। তো এরকম যে আমাদের ডিফেন্স যে মেকানিজম যে হোস্ট সেলগুলো আছে সেগুলো সার্কুলেশন থেকে যে টিস্যুতে বা যে সাইটে আমার ইনজুরি সেখানে ট্রাভেল করতেছে। তো রেসপন্সটা কিভাবে কাজ করতেছে, যে এই ধরনের সেলগুলো সার্কুলেশন থেকে, ডিফেন্স সেলগুলো, হোস্ট সেলগুলো সার্কুলেশন থেকে সেই ড্যামেজ সাইডে চলে যাচ্ছে। এবং কেন যাচ্ছে, ইন অর্ডার টু এলিমিনেট দ্য অফেন্ডিং এজেন্ট। অর্থাৎ কি করতে চাচ্ছে, যে যে এজেন্টগুলোর কারণে ওই টিস্যু ওই সাইডটাতে ড্যামেজ হয়েছে সেটা দূর করার জন্য যাচ্ছে। তাহলে আমাদের ইনফরমেশনের ডেফিনেশনটা আমরা তাহলে রেসপন্স। তাহলে রেসপন্সের সাথে চারটা জিনিস রিলেটেড। কে রেসপন্স দিচ্ছে, কার প্রতি দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কেন দিচ্ছে। এই যে রেসপন্স দিচ্ছে হলো ভাস্কুলার টিস্যু, কার প্রতি, ইনফেক্টেড ড্যামেজ টিস্যু। কিভাবে দিচ্ছে, যে সার্কুলেশন থেকে হোস্ট ডিফেন্স সেলগুলোকে সে ড্যামেজ সাইটে নিয়ে যাচ্ছে। এবং কেন নিচ্ছে, টু এলিমিনেট দ্য অফেন্ডিং এজেন্ট, বা যে এজেন্টগুলোর কারণে ইনফ্লামেশনটা তৈরি হয়েছে। এখন আমরা জানবো যে এই যে ইনফ্লামেশন মানে আমরা বুঝি যে কোনো একটা জায়গায় প্রদাহ বা খারাপ কিছু একটা আমাদের মাথায় চলে আসে, তাই না, যে এই জায়গায় ইনফ্লামেশন হয়ে গেছে। কিন্তু আমাদের বডির ক্ষেত্রে কিন্তু এটা আসলে মোটে কোনো হার্মফুল বিষয় না, বরঞ্চ এটা আমাদের বডির একটা প্রোটেক্টিভ রেসপন্স। এটা আমাদের বডির একটা প্রোটেক্টিভ রেসপন্স। কারণ ওই জায়গায় ওই টিস্যুগুলো কিন্তু এমনি ড্যামেজ হচ্ছিল, সে জায়গায় সে গিয়ে কি করতেছে, সেই ড্যামেজটাকে কমানোর জন্য কাজ করতেছে। আমরা যেরকম কোনো অপারেশন করি বা কোনো মেডিকেশন নেই, তো এগুলো থেকে কষ্ট হয় না, তো কষ্টটা কি, এটা হলো আলটিমেটলি আমার বেনিফিটের জন্য। তো ইনফ্লামেশনটা ঠিক একই কাজটা করতেছে। তো এটা কি থেকে মুক্তি দেওয়ার জন্য কাজ করতেছে, প্রথমত কাজ করতেছে আমাদের যে এই যে সেল ইনজুরি হয়েছিল সেটা ইনিশিয়াল কজটাকে দূর করতেছে। কিভাবে আমাদের মুক্তি দিচ্ছে, ইনিশিয়াল কজটাকে দূর করতেছে। যেমন কোনো একটা মাইক্রোজ বা কোনো একটা টক্সিক ম্যাটেরিয়ালসের জন্য ইনফ্লামেশনটা ওই জায়গায় ইনজুরি হচ্ছিল, তো এই ইনিশিয়াল কজকে সে ফার্স্টে দূর করবে। তো ইনিশিয়াল কজের কারণে যে আমার সেকেন্ডারি যে কি হতো, ওই জায়গাটা পচে যেত, নেক্রোসিস হতো। তো কনসিকুয়েন্টলি এই নেক্রোসিসকে সে প্রিভেন্ট করতেছে। তো দুইটা কাজ করতেছে, যে হোস্ট সেলটা কি করতেছিল, প্রথম হলো ইনিশিয়াল যে কজ ছিল সেল ইনজুরি সেই জিনিসটাকে সে দূর করতেছে, এবং সেকেন্ডলি যে যা কনসিকুয়েন্স হতো সেটাকে সে প্রিভেন্ট করতেছে। এখন যে বিষয়টা আমরা জানবো সেটা হলো মেডিয়েটরস জিনিসটা কি। মেডিয়েটরস জিনিসটা হলো যে কোনো একটা প্রসেস করার জন্য কিছু হেল্পিং হ্যান্ড থাকে যারা স্টিমুলেট দেয়। একইভাবে ইনফ্লামেশন প্রসেসটা সম্পন্ন হওয়ার জন্য, রেসপন্সটা সম্পন্ন হওয়ার জন্য কিছু স্টিমুলেশন আছে, স্টিমুলাস লাগে। তো এদেরকে আমরা মেডিয়েটরস বলতেছি। মেডিয়েটরস গুলো যেমন হলো ফ্যাগোসাইটিক লিগোসাইট, অ্যান্টিবডিজ, তারপর আছে হলো কমপ্লিমেন্ট প্রোটিন। তো এইরকম আমাদের বিভিন্ন মেডিয়েটরস আছে, যেগুলো হলো সার্কুলেশন থেকে যে কোনো সময় যখন লাগবে তখন টিস্যুর ওই নির্দিষ্ট সাইডে চলে যাচ্ছে। এবং আমার যে হোস্ট ডিফেন্স সেলগুলো ছিল, রিক্রুটেড যে ডিফেন্স সেলগুলো ছিল, এই ডিফেন্স সেলগুলোকে সে কি করতেছে, অ্যাক্টিভেট করতেছে। এই ডিফেন্স সেলগুলো সে অ্যাক্টিভেট করতেছে এবং আলটিমেটলি ইনফ্লামেশন প্রসেসটা সম্পন্ন হচ্ছে। যদি এই ইনফ্লামেশন প্রসেসটা না থাকতো সেক্ষেত্রে আমাদের কি হতো, এই উইদাউট ইনফ্লামেশন আমাদের কি অবস্থা হতো, যে আমাদের যে ওনটা আছে, যে ক্ষতটা তৈরি হচ্ছে সেটা কি হতো, সেটা হলো আনচেক থেকে যেত। অর্থাৎ সেটাকে হিল করার জন্য কেউ এগিয়ে আসতো না। আলটিমেটলি নেভার হিল, অর্থাৎ এই ওনটা কখনোই হিল হতো না, এবং আমার একটা পার্মানেন্ট সোর তৈরি হতো। কোনো জায়গায় যখন ওন তৈরি হবে সেটাকে একটা পার্মানেন্ট
সোর তৈরি হতো। এই যে ইনফ্লামেশন প্রসেস, এখানে ইনফ্ল্যামেটরি সেলের পাশাপাশি যে যে আমাদের ইনেট ইমিউনিটির যে কম্পোনেন্ট গুলো ছিল, অর্থাৎ আমাদের জন্মগতভাবে যে ইমিউনিটি গুলো ছিল, যেমন হলো ন্যাচারাল কিলার সেল, ডেন্ড্রাইটিক সেল, এপিথেলিয়াল সেল অ্যান্ড কিছু সলিউবল ফ্যাক্টর, প্রোটিন, কমপ্লিমেন্ট প্রোটিন সিস্টেম। তো এগুলো হলো আমার যে ইনফেকশনের প্রতি ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করতেছে, রেসপন্স করতেছে ইনফ্ল্যামেটরি সেলের পাশাপাশি। এখন আমরা যদি বিস্তারিত আমরা তো আলোচনা জানবোই যে ইনফ্লামেশন কিভাবে ডেভেলপ হচ্ছে। তো শর্টলি যদি আমরা সিকোয়েন্সটা একটু জানি, সেক্ষেত্রে আমরা দেখবো যে ফার্স্ট হলো অফেন্ডিং এজেন্ট ছিল। তো অফেন্ডিং এজেন্ট মানে যে এজেন্টগুলো দিয়ে ওই জায়গায় হলো টিস্যু ড্যামেজ হচ্ছে, তো সেগুলো কি হবে, সেগুলো রিকগনাইজ হবে কার দ্বারা, বডির ভিতরে হোস্ট সেলগুলো দ্বারা সেগুলো রিকগনাইজ হবে। আমরা যদি চিত্রের দিকে একটু দেখি যে এখানে হলো মাইক্রোফেজ, এগুলো হলো অফেন্ডিং এজেন্ট। সেগুলো যখন সেলের ভিতরে ঢুকলো, তো তখন হলো সেগুলো হলো রিকগনাইজ হচ্ছে ম্যাক্রোফেজ, আদার সেন্টিনেল সেল দ্বারা, যেমন ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, মাস্ট সেল দ্বারা সেগুলো রিকগনাইজ হচ্ছে। সেকেন্ডলি কি হবে যে আমাদের রিকগনাইজ হওয়ার পরে আমাদের যে লিউকোসাইট এবং প্লাজমা প্রোটিন গুলো আছে সার্কুলেশন মানে ব্লাডে, সেগুলো হলো যে জায়গায় হলো যে জায়গায় হলো এই যে অফেন্ডিং এজেন্ট গুলো আছে, সে জায়গায় হলো যাবে। এই যে আমরা যদি একটু ফিগারের দিকে দেখি যে এগুলো হলো আমাদের লিউকোসাইট এবং আমাদের প্লাজমা প্রোটিন, এগুলো কোথায় চলে যাচ্ছে, চলে যাচ্ছে হলো যে জায়গায় গিয়ে কাজ করতে হবে, অর্থাৎ যে জায়গায় আমার টিস্যু ড্যামেজ হচ্ছে এই জায়গাগুলোতে চলে যাচ্ছে। তারপর হলো এই যে তৃতীয় ধাপে যে আমাদের এই লিউকোসাইট এবং যে প্রোটিন যেগুলো হলো ওখানে গিয়ে সেখানে অ্যাক্টিভেটেড হবে এবং ডিস্ট্রয় করবে অফেন্ডিং এজেন্টগুলোকে ডিস্ট্রয় করে দিবে। তার মানে এলিমিনেশন অফ মাইক্রোবস অ্যান্ড ডেড টিস্যু। ফিগার যদি আমরা দেখি, এটাকে বলেছিলাম এলিমিনেশন অফ মাইক্রোবস অ্যান্ড ডেড টিস্যু। তারপর হলো এই রিয়াকশন তো চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মাইক্রোবস থাকবে, ততক্ষণ পর্যন্ত এই রিয়াকশন চলতে থাকবে। কিন্তু যখন মাইক্রোবস শেষ হয়ে যাবে, অর্থাৎ অফেন্ডিং এজেন্টগুলো ধ্বংস হয়ে যাবে, তারপরে যদি এই রিয়াকশন চলে তাহলে তো নর্মাল সেলকে ধ্বংস করে দিবে এবং সেটা আরো ক্ষতিকর হবে। তো এই রিয়াকশনটা হবে কন্ট্রোলড এবং আলটিমেটলি একটা পর্যায়ে টার্মিনেট হবে, এবং টার্মিনেট হওয়ার পরে যে এই যে ক্ষতটা তৈরি হয়েছিল, এই ক্ষতটা আস্তে আস্তে দেন রিপেয়ার হবে। এটা হলো সংক্ষেপে হলো ইনফ্লামেশন প্রসেস। যদি আরেকবার বলি, সেক্ষেত্রে যে 5টা প্রসেস, ফার্স্ট হলো অফেন্ডিং এজেন্ট ছিল, অফেন্ডিং এজেন্টটাকে রিকগনাইজ করা হয়েছে, অফেন্ডিং এজেন্ট রিকগনাইজ করেছে ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক এবং মাস্ট সেল। দেন হলো যে সার্কুলেশনে যে লিউকোসাইট এবং প্লাজমা প্রোটিন গুলো ছিল, সেগুলো অফেন্ডিং এজেন্টের কাছে গিয়েছে, সাইটগুলোতে গিয়েছে। তারপর এই লিউকোসাইট এবং প্লাজমা প্রোটিন গুলো অ্যাক্টিভ হয়েছে এবং অফেন্ডিং এজেন্ট গুলোকে এনগালফ করে নিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে। তারপরে রিয়াকশন আনকন্ট্রোলড এবং ফর এভার না হয়, সেটা টার্মিনেশন হয়েছে এবং সর্বশেষ ড্যামেজ টিস্যুগুলো রিপেয়ার করা হয়েছে। এখন আমরা জানবো কম্পোনেন্টস অফ ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন। মেজর কম্পোনেন্ট যদি আমরা ধরি তাহলে হলো দুইটা কম্পোনেন্ট, একটা হলো ব্লাড ভেসেল আর একটা হলো লিউকোসাইট। তো ব্লাড ভেসেল কিভাবে হলো ইনফ্ল্যামেটরি রেসপন্সের মেজর কম্পোনেন্টের ভিতরে। তো ব্লাড ভেসেলটা ইনফ্ল্যামেশনের সময় কি হবে, এই যে ভেসো ডাইলেশন হবে। ফিগার যদি আমরা দেখি, ভেসো ডাইলেশন হবে। ভেসো ডাইলেশন হলে কি হবে, যে ভেসো ডাইলেশন হলে যে ভাস্কুলার পারমিয়াবিলিটি সেটা বেড়ে যাবে, কারণ সেলগুলোর মধ্যে ডিসটেন্স বেড়ে যাবে। যখন ডাইলেট করবে তখন ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাবে। আলটিমেটলি যে প্লাজমা প্রোটিন গুলো ছিল, যেগুলো নর্মাল অবস্থায় বের হতে পারে না, সেগুলো সহজে বের হয়ে যে সাইডে হলো আমার ইনফ্লামেশন, যে সাইডে আমার হলো অফেন্ডিং এজেন্ট আছে, সে সাইডে চলে যেতে পারবে। এবং দ্বিতীয়ত যেটা বললাম আমরা লিউকোসাইটের কন্ট্রিবিউশন কিভাবে, যে এই যে এখানে আমার এন্ডোথেলিয়াল সেলগুলো আছে, চিত্রে আমরা দেখতেছি। তো এন্ডোথেলিয়াল সেলগুলো কিছু কনফরমেশনাল চেঞ্জ আনবে। তো কনফরমেশনাল চেঞ্জের কারণে হলো এই যে লিউকোসাইটগুলো, এগুলো খুব মানে এগুলো কি করতে পারবে, সহজে বের হয়ে যেতে পারবে এবং যে সাইডে গিয়ে কাজ করতে হবে, সেখানে গিয়ে ফরেন বডি এবং মাইক্রোবস যে জিনিসগুলো আছে সেগুলোকে এনগ্রাফ করে ফেলতে পারবে। হার্মফুল কনসিকুয়েন্স অফ ইনফ্লামেশন। আমরা আগে বলেছি যে নর্মাল ফ্যাক্টর যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ইনফ্লামেশনের যে হার্মফুল, সেটা আসলে আমাদের বেনিফিটের জন্য, যে প্রোটেক্টিভ মেকানিজম। যেমন হলো যখন কোনো একটা জায়গায় কি হচ্ছে, যখন কোনো একটা জায়গায় ড্যামেজ হতে নিচ্ছে, তখন সেই জায়গায় ইনফ্লামেশনে সেই ড্যামেজটাকে প্রতিরোধ করতেছে। তো এই জায়গায় ইনফ্লামেশন আমরা জানি কিছু পেইন হয়, কিছু ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়, কিন্তু সেগুলো আলটিমেটলি কি হচ্ছে, যেটা সেলফ লিমিটেড। অর্থাৎ যখন আমাদের ইনফ্লামেশনের প্রসেসটা বা রেসপন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন এটা চলে যাচ্ছে এবং কোনো পার্মানেন্ট চেঞ্জ হচ্ছে না। ইন কন্ট্রাস্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমাদের ইনফ্লামেশনটা, সেটা হলো মিসডিরেক্টেড হয়। মিসডিরেক্টেড হলে কি হতে পারে, যে এই বডি নিজস্ব টিস্যুর বিরুদ্ধে কাজ করতে পারে, অর্থাৎ অটো ইমিউন যে ডিজিজগুলো, সেই ডিজিজগুলো এই ক্ষেত্রে ডেভেলপ করতে পারে। আবার অনেক ক্ষেত্রে যে বডির যে নর্মাল হার্মলেস এনভায়রনমেন্ট সাবস্টেন্সগুলো আছে, সেগুলোর বিরুদ্ধে কাজ করতে পারে। যেমন অ্যালার্জির ক্ষেত্রে আমরা দেখি, বা ইনঅ্যাডিকুয়েট কন্ট্রোল থাকতে পারে।
তো এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে যখন এরকম কিছু হবে যে অটো ইমিউন যখন নিজের সেলফ টিস্যুগুলোকে ড্যামেজ করবে বা অ্যালার্জি বা ইনএডুকেট কন্ট্রোল থাকবে, সেক্ষেত্রে হলো কিছু ডিজিজ তৈরি হবে। এর মধ্যে ডিজিজটার ভিতরে কিছু ডিসঅর্ডার হলো অ্যাকিউট, কিছু ডিসঅর্ডার হলো ক্রনিক। যদি আমরা ফিগারটা দেখি তাহলে আমরা ডিসঅর্ডারগুলো দেখতে পারবো। অ্যাকিউট ডিসঅর্ডারের ভিতরে আসলে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এআরডিএস, অ্যাজমা, গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং সেপটিক শক, এবং কোন কোন সেল দ্বারা হচ্ছে সেগুলো সুন্দরভাবে চোখে দেওয়া আছে। এবং ক্রনিকের ভিতরে আসলে আর্থ্রাইটিস, অ্যাজমা, অ্যাথেরোস্ক্লেরোসিস, পালমোনারি ফাইব্রোসিস, এগুলো হলো ক্রনিক রেসপন্স ডিউ টু মিসলিডেড ইনফ্ল্যামেটরি প্রসেস। এর ভিতরে অ্যাজমা যদি আমরা দেখি, অ্যাজমা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। কতখানি কিভাবে হয়েছে তার উপর নির্ভর করবে যে এটা অ্যাকিউট না ক্রনিক, আমরা ডিটারমাইন করব। আমাদের ফার্মেসি বা আমাদের যে আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে উপচে পড়া প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ পাওয়া যেত। কি জন্য? যাতে এই হার্মফুল যে সিকোয়েন্সগুলো সেগুলো যাতে না দেখা দেয়, এই জন্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগগুলো কাজ করে থাকে এবং এর বেনিফিশিয়াল ইফেক্টগুলো যাতে ভালোভাবে শো করতে পারে। পূর্বে একটা সময় চিন্তা করা হতো, কিছু কিছু ডিজিজ ছিল যেমন ইনফ্লামেশনের কারণে যে যে ডিজিজগুলো হচ্ছে, পূর্বে কল্পনা করা হতো যে এর মধ্যে এই ডিজিজগুলো আসলে মেটাবলিক ডিজেনারেটিভ বা জেনেটিক ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে, যেমন টাইপ 2 ডায়াবেটিস, অ্যালজাইমার্স ডিজিজ, ক্যান্সার এটসেট্রা, লোকাল অ্যান্ড সিস্টেমিক ইনফ্লামেশন। এই লোকাল অ্যান্ড সিস্টেমিক ইনফ্লামেশনের মাচ অফ দ্য ডিসকাশন এই ইনফ্লামেশন সম্পর্কে এটা হবে টিস্যুকে ফোকাস করে। টিস্যু রিয়াকশন একটা কোনো একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ লোকাল রেসপন্স যেটা আমরা বলতেছি, কোনো একটা লোকালাইজড ড্যামেজ টিস্যু, ওই জায়গায় হলো এই রেসপন্সগুলো তৈরি হচ্ছে। আর যদিও কিছু কিছু ক্ষেত্রে এই লোকাল রিয়াকশনটা মাঝে মাঝে কিছু সিস্টেমিক ম্যানিফেস্টেশন দেখাতে পারে, ফিভার যেমন হলো এই ফিভার, এটা একটা সিস্টেমিক ম্যানিফেস্টেশন। সেটা কোন ক্ষেত্রে হতে পারে? যেমন ভাইরাল ফ্যারিঞ্জাইটিস, অর্থাৎ ফ্যারিংসে ইনফ্লামেশন হচ্ছে, সেই ইনফ্লামেশন থেকে পরবর্তীতে সিস্টেমিক ম্যানিফেস্টেশন হিসেবে হলো ফিভার তৈরি হচ্ছে। আবার খুবই রেয়ার কেসে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে রেয়ার কেসে এটা হলো ইনফ্লামেশনটা সিস্টেমিক রিয়াকশন হতে পারে। ইনফ্লামেটরি রিয়াকশন যেটা, সেটা সিস্টেমিক হতে পারে। যেমন সাম ডিসেমিনেটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন, কোনো ব্যাকটেরিয়াল ইনফ্লামেশনের ডিসেমিনেটেড বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় ব্লাডের মাধ্যমে, যেমন হলো সেপসিস। সেটাকে আমরা বলছি যে ইনফ্লামেটরি রিয়াকশন, সিস্টেমিক ইনফ্লামেটরি রিয়াকশন। Sepsis is a form of systemic inflammatory response syndrome. মিডিয়েটরস অফ ইনফ্লামেশন, মিডিয়েটরস গুলো কি? সেগুলো আমরা আগে বলেছিলাম যে মিডিয়েটরস হলো যে জিনিসগুলো হলো ইনফ্লামেশন প্রসেসটাকে স্টিমুলাস করতেছে। তো যখন ইনফ্লামেশনের দুটো কম্পোনেন্ট বলেছিলাম, ভাস্কুলার এবং সেলুলার। তো ভাস্কুলার অ্যান্ড সেলুলার রিয়াকশন অফ ইনফ্লামেশন ট্রিগার হচ্ছে কি দ্বারা? তো ওই জিনিসগুলো হলো মিডিয়েটরস। যেমন কিছু সলিউবল ফ্যাক্টর আছে ভেরিয়াস সেল থেকে প্রডিউস হচ্ছে, যেমন কিছু প্লাজমা প্রোটিন আছে ডিরাইভ হচ্ছে, প্লাজমা প্রোটিন থেকে যে কম্পোনেন্ট ডিরাইভ হচ্ছে। তারপর হলো কিছু কম্পোনেন্ট জেনারেটেড আর অ্যাক্টিভেটেড হচ্ছে কোথা থেকে? থ্রু হলো ইনফ্ল্যামেটরি যে স্টিমুলাস, সেখান থেকে। তারপর হলো যে মাইক্রোবস এবং নেক্রোটিক সেলগুলো আছে, সেখান থেকে কিছু ট্রিগার আসতেছে। ইভেন হাইপোক্সিয়া বা অক্সিজেনের ঘাটতি হচ্ছে যে জায়গাগুলো থেকে, সেই জায়গাগুলো থেকে এরকম ট্রিগারগুলো আসতেছে এবং ইনফ্ল্যামেটরি মেডিয়েটরসগুলো তৈরি হচ্ছে। আলটিমেটলি তারা ইলিসিট ইনফ্ল্যামেশন বা ইনফ্ল্যামেশন তৈরি করতেছে। এই যে সার্চ মেডিয়েটরস, এই মেডিয়েটরসগুলো কি করে? ইনিশিয়েটেড অ্যাম্প্লিফাই ইনফ্লামেটরি রেসপন্সকে তৈরি করতেছে এবং সেটা বাড়াচ্ছেও। একই টাইমে এটা ডিটারমাইন করতেছে প্যাটার্ন অফ ইনফ্লামেশন, সিভিয়ারিটি, ক্লিনিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল ম্যানিফেস্টেশন। এই চারটা জিনিস ডিটারমাইন করতেছে। ইনিশিয়েটেড অ্যাম্প্লিফাই করতেছে ইনফ্লামেটরি রেসপন্স আর ডিটারমাইন করতেছে চারটা জিনিস: প্যাটার্ন, সিভিয়ারিটি, ক্লিনিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল ম্যানিফেস্টেশন। দ্য অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশনটা দুরকম, একটা হলো অ্যাকিউট, একটা হলো ক্রনিক। অ্যাকিউট মানে আমরা বুঝতেছি যে অল্প সময়ে মানে খুব দ্রুত যেটা তৈরি হচ্ছে, ক্রনিক হলো ধীরে ধীরে যেটা তৈরি হচ্ছে। তো ইনিশিয়াল অ্যান্ড র্যাপিড রেসপন্স টু ইনফেকশন অ্যান্ড টিস্যু ড্যামেজ, এটা হলো অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশন ডেভেলপ হচ্ছে মিনিটস টু আওয়ার্সে, এবং এটা শর্ট ডিউরেশন এবং লাস্টিং করতেছিল সিভিয়ার আওয়ার্স টু ফিউ উইকস। আর এটা মেইন ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে হলো প্রথমে হলো কি হবে যে এখানে হলো ভাস্কুলার যে চেঞ্জ, সেখানে আমরা বলেছিলাম যে কি হচ্ছে, যে ভেসেলগুলো ডাইলেট হচ্ছে, আলটিমেটলি কিছু স্পেস তৈরি হচ্ছে। সেই স্পেস দিয়ে ফার্স্টে হলো যে ফ্লুইড যেগুলো ছিল, কিছু ফ্লুইড বের হচ্ছে, সাথে কিছু প্লাজমা প্রোটিন বের হচ্ছে, তাই এক্সুডেশন হচ্ছে।
এরপরে কি হচ্ছে যে লিউকোসাইট গুলো সার্কুলেশন থেকে কোথায় চলে যাচ্ছে হলো যে সাইটে হলো মাইক্রোবস গুলো এসেছে, প্রিডোমিনেটলি নিউট্রোফিল হলো এখানে কাজ করে। অ্যাকিউটের ক্ষেত্রে নিউট্রোফিলটা প্রিডোমিনেটলি কাজ করে। দেন কি হবে, সেখানে গিয়ে যে ডিজায়ার্ড গোল ছিল, অর্থাৎ যে এনগালফ করা, ম্যাক্রোস গুলোকে এনগালফ করে ফেলবে এবং আলটিমেটলি হলো যে রিয়াকশনটা সেটা সাবসাইড হবে। কিন্তু কিছু কিছু আমরা আগেও দেখেছিলাম যে এই সাবসাইড হওয়ার পরে এটা টার্মিনেট হতে হবে, যাতে এই রিয়াকশন দীর্ঘকাল না চলতে পারে। কাজ শেষ হলেই রিয়াকশন রেসপন্সটা, ইনফ্লামেটরি রেসপন্সটা বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা আসলে বন্ধ হয় না, বন্ধ হতে ফেল হয়, স্টিমুলাসটা বন্ধ করতে পারে না। সেক্ষেত্রে মেইনলি হলো এই ক্রনিক ইনফ্লামেশনটা ডেভেলপ করে। ক্রনিক ইনফ্লামেশনটা ডেভেলপ করলে সেখানে কি হবে, সেটা লঙ্গার ডিউরেশন তাহলে পারসিস্ট করবে এবং সেখানে টিস্যু ডিস্ট্রাকশন হবে, প্রয়োজনের অতিরিক্ত টিস্যু ডিস্ট্রাকশন হবে এবং প্রেজেন্স অফ লিম্ফোসাইট অ্যান্ড ম্যাক্রোফেজ। ওখানে নিউট্রোফিল কাজ করতেছিল অল্প সময়, এখানে হলো দীর্ঘ সময়ে এখন হলো কাজ করবে হলো লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ। এট দ্য সেম টাইম যেহেতু এটা দীর্ঘ সময় পারসিস্ট করতেছে, এখানে প্রলিফারেশন অফ ব্লাড ভেসেল হবে এবং কানেক্টিভ টিস্যুগুলো এখানে ডিপোজিশন হওয়া শুরু করবে। তো এই বিভিন্ন রকমের চেঞ্জগুলো হলো ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে হচ্ছে, সেটা আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো। এখন হলো যে অ্যাকিউট ইনফ্লামেশন যেটা ছিল সেটা কি, যে কোনো একটা ম্যাক্রোস ভিতরে চলে আসছে, সেটা রেসপন্স সরাসরি একটা ফিডব্যাক রেসপন্স তৈরি করতে হচ্ছে। তো এটা হলো ইনেট ইমিউনিটির রিয়াকশন বলা যেতে পারে অ্যাকিউট ইনফ্লামেশনটা। এবং ক্রনিক ইনফ্লামেশনটার ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এটা এখানে অ্যাডাপ্টেশন হচ্ছে, তাই এটা অ্যাডাপটিভ ইমিউনিটির অংশ। সেটা হলো পরবর্তীতে চ্যাপ্টার 6-এ এটা হলো বিস্তারিত আলোচনা করা হবে। আচ্ছা, অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশনের যে পার্থক্যগুলো ছিল, আমরা যদি শর্ট একটু দেখি যে অ্যাকিউটটা শুরু হচ্ছে হলো ফার্স্টলি মিনিট টু আওয়ার্সে, তারপর হলো ক্রনিকটা হলো স্লোলি ডেজ চলে যাচ্ছে। তারপর সেলুলার ইনফিলট্রেটস, অর্থাৎ এখানে হলো যে অ্যাকিউটের ক্ষেত্রে হলো মেইনলি কাজ করতেছিল ফ্যাগোসাইটোসে নিউট্রোফিল এবং ওখানে কাজ করবে হলো ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইটে। অ্যাকিউটের ক্ষেত্রে যে টিস্যু ইনজুরি সেটা হলো মাইল্ড এবং সেলফ লিমিটেড, মানে একটা যখন হলো ইনজুরিটা রিকভার অর্থাৎ ম্যাক্রোসগুলোকে ইনগালফ করা হচ্ছে, তারপর হলো এটা রিয়াকশনটা চলে যাবে, আর টিস্যু ফার্দার ইনজুরি হবে না। কিন্তু ওই রেসপন্সটা বন্ধ না হওয়ার কারণে ক্রনিকের ক্ষেত্রে এটা ইনজুরিটা সিভিয়ার হবে এবং প্রোগ্রেসিভ হবে। এবং লোকাল এন্ড সিস্টেমিক সাইন, অ্যাকিউটটা কিন্তু দ্রুত কাজ করতেছে এবং সেক্ষেত্রে আমাদের পেইন হচ্ছে, জায়গাটা ফুলে যাচ্ছে, তো এরকম সাইনগুলো প্রমিনেন্টলি দেখা যাচ্ছে। কিন্তু যখন ক্রনিক দীর্ঘ সময় ধরে এই প্রসেসটা চলতে থাকবে, এই টিস্যু ড্যামেজ প্রসেস চলতে থাকবে, তখন সেটা সাইনগুলো হবে লেস প্রমিনেন্ট। Now the termination of inflammation and initiation of tissue repair. তো ইনফ্লামেশন টার্মিনেট কখন হচ্ছে, এটা হলো 1 নাম্বার ফ্যাক্ট। তো কখন হচ্ছে, যখন হলো যে অফেন্ডিং যে এজেন্টগুলো ছিল, অফেন্ডিং এজেন্টগুলো যখন হলো এলিমিনেট হয়ে যাচ্ছে, অফেন্ডিং এজেন্টগুলো যখন এলিমিনেট হয়ে যাচ্ছে, তখন হলো এই যে টিস্যু টার্মিনেশন অফ দ্য ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। তো কিভাবে এলিমিনেট হচ্ছে, হাউ, এখানে হলো যে মেডিয়েটরস গুলো ইনফ্লামেশনটাকে কি করতেছিল, যে স্টিমুলেট করতেছিল, সেই মেডিয়েটরস গুলো ব্রোকেন ডাউন হয়ে যাচ্ছে এবং ডিসিপেটেড হয়ে যাচ্ছে এবং একদম আলাদা হয়ে এবং আস্তে আস্তে ওটা হলো চলে যাচ্ছে। তারপর হলো সেকেন্ডলি, প্রথমত বললাম মেডিয়েটরস গুলো ব্রোকেন হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে। সেকেন্ডলি হলো যে লিউকোসাইট গুলো কাজ করতেছিল অ্যাকিউটের ক্ষেত্রে, যেমন হলো নিউট্রোফিল, সেগুলো হলো লাইফ স্প্যানটা শর্ট, তার মানে সেটা হলো কাজ করা বন্ধ করে দিচ্ছে। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে যে অ্যান্টি ইনফ্লামেটরি রিঅ্যাকশন যে মেকানিজমটা, সেটা হলো অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। অ্যান্টি ইনফ্লামেটরি মেকানিজমটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, সেটা হলো কন্ট্রোল করতেছে রেসপন্সটাকে এবং প্রিভেন্ট করতেছে ফার্দার এক্সেসিভ ড্যামেজ করা থেকে হোস্টকে। তো যখন টার্মিনেট হয়ে গেল, দেন কি প্রসেস হবে, তারপর হলো টিস্যু রিপেয়ারের কাজটা করতে হবে। টিস্যু রিপেয়ারের কাজে এখানে কিভাবে হচ্ছে, মেনলি দুইটা জিনিস। একটা হচ্ছে হলো যে রিজেনারেশন অফ দ্য সার্ভাইভিং সেল। সার্ভাইভিং সেলটার হলো যে সেলগুলো আছে সেগুলো রিজেনারেশন, নতুন করে তৈরি হচ্ছে এবং ইনজিউর্ড সেলগুলোকে রিপ্লেস করতেছে। এবং সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে রেসিডুয়াল যে আরো যে কিছু ডিফেক্টগুলো থেকে যাচ্ছে, রেসিডুয়াল ডিফেক্টগুলোকে কানেক্টিভ টিস্যু সেটা কভার করে দিচ্ছে, সেটা হলো স্কার হিসেবে ফর্মেশন হচ্ছে।
হিস্টোরিক্যাল হাইলাইটস অর্থাৎ আমরা যে বর্তমান ইনফ্লামেশন সম্পর্কে যে তথ্যগুলো জানি সেগুলো ধীরে ধীরে সবগুলো ডেভেলপ হয়েছে, একবার তৈরি হয়নি, সেই বিষয়টা এখানে একটু আলোচনা করা হয়েছে যে 3000 বিসিতে সেলসাস একটা এই আমাদের যে ইনফ্লামেশনের 4টা কার্ডিনাল সাইন, সেই কার্ডিনাল সাইনগুলো আবিষ্কার করেছিল, যেমন হলো রুবোর অর্থাৎ রেডনেস, লাল হয়ে যাওয়া, টিউমার, সোয়েলিং, ফুলে যাওয়া, ক্যালোর, হিট অর্থাৎ সেখানে তাপ উৎপন্ন হয়, এবং ডোলর অর্থাৎ সেখানে পেইন হয়। যে কার্ডিনাল সাইনগুলো সেগুলো 3000 বিসিতে তৈরি হয়েছিল। দেন 5 নাম্বার যে কার্ডিনাল সাইন অর্থাৎ লস অফ ফাংশন, অর্থাৎ সেখানে যে ফাংশনাল লস হচ্ছে সেই বিষয়টা 19th সেঞ্চুরিতে রুডলফ ভার্চো সে এই বিষয়টা হলো মার্ক করেছিল। রুডলফ ভার্চো এই বিষয়টা মার্ক করেছিল, এবং 1793তে এই বিষয়টা হলো করা হয়েছিল যে এই যে আমাদের এইটা ইনফ্লামেশন সেটা কোনো ডিজিজ না, বরং এটা হলো একটা রেসপন্স, এটা হলো স্টেরিওটাইপ একটা রেসপন্স। দেন 1880তে রাশিয়ান একজন বায়োলজিস্ট যে ফ্যাগোসাইটোসিস, এই ফ্যাগোসাইটোসিস প্রসেসটা সে আবিষ্কার করে, সে এটা বের করে, এবং সে এটা ডিসক্রাইব করে যে আমাদের যে ইনফ্লামেশনটা হচ্ছে, ইনফ্লামেশনটা মেইলে কেন হচ্ছে, ইনফ্লামেশনটা হচ্ছে যে সেখানে হলো ফ্যাগোসাইটিক সেলগুলোকে যে মাইক্রোবস বা ব্যাকটেরিয়া যে জায়গাটায় আছে টিস্যু ড্যামেজ করতেছে, সেই জায়গায় ফ্যাগোসাইটিক সেলগুলোকে নিয়ে আসা এবং সেই ব্যাকটেরিয়াকে এনগালফ করার জন্য মেইনলি আমাদের ইনফ্লামেটরি রেসপন্স হচ্ছে। তো মোটামুটি এইভাবে হলো আমাদের মোটামুটি সব ইনফ্লামেশনের সবগুলো ধাপ বা সবগুলো জিনিসগুলো ধীরে ধীরে আবিষ্কৃত হয়েছে। এখন আমরা জানবো কজ অফ ইনফ্লামেশন সম্পর্কে। প্রথম যে ফার্স্ট যে কজ সেটা হলো ইনফেকশন। ইনফেকশনে মেনলি আমাদের যে মেডিকেলে এই বিষয়টা হলো বেশি ইম্পর্টেন্ট, যে ইনফেকশন যে সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, প্যারাসাইটিক হতে পারে, বা মাইক্রোবায়াল টক্সিন হতে পারে, যে কোনো কারণে ইনফ্লামেশনের কারণে ইনফ্লামেশন হতে পারে। সেই ইনফ্লামেশনটা ইনফেকশিয়াস প্যাথোজেনটা কতটুকু কি পরিমাণে বা কতটুকু পরিমাণে আছে, মানে বা কিরকম, সেটার উপর ভিত্তি করে হলো ইনফ্লামেশনটা মাইল্ড থেকে শুরু করে সেটা সিভিয়ার পর্যন্ত হতে পারে, সেটা শর্ট ডিউরেশন থেকে শুরু করে লং ডিউরেশন পর্যন্ত হতে পারে। সেকেন্ড কজ হলো টিস্যু নেক্রোসিস। এক নাম্বার ছিল ইনফেকশন, সেকেন্ড কজ হলো টিস্যু নেক্রোসিস। টিস্যু নেক্রোসিস সেটা হলো ইনফ্লামেশনটা ইলিসিট হবে, সেটা যে কোনো কারণে, টিস্যু নেক্রোসিস হোক বা সেল ডেথ হোক, সেটা হতে পারে ইসকিমিয়ার কারণে অর্থাৎ রিডিউস ব্লাড ফ্লো হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, বা কোনো ট্রমার কারণে হতে পারে, বা ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইনজুরির কারণে, যেমন থার্মাল ইনজুরি, বার্ন, ফ্রস্টবাইট, ইরিটেশন, বা কেমিক্যাল কোনো ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টরের কারণে হতে পারে, বা যে কারণেই হোক সেল ডেথ হচ্ছে মানে, টিস্যু নেক্রোসিস হচ্ছে মানেই হলো ইনফ্লামেশনটা রেসপন্সটা ট্রিগার হবে। ইনফ্লামেশন এক নাম্বার কারণ ছিল ইনফেকশন, 2 নাম্বার কারণ ছিল আহ, আহ, কোনো জায়গায় টিস্যু নেক্রোসিস, এবং 3 নাম্বার যে কারণটা সেটা হলো ফরেন বডি, অর্থাৎ কোনো ফরেন বডির উপস্থিতিতেও ইনফ্লামেশন প্রসেসটা স্টিমুলেট হবে, অর্থাৎ আমাদের পোস্ট অপারেটিভ এই যে সুচার বা স্প্লিন্টার এগুলোর কারণে হতে পারে, বা কোনো যদি ডার্ট বা ময়লা যদি ওই ইনফ্লামেটরি ওই যে সাইটটাতে সেখানে যদি যায়, যে টিস্যু ইনজুরি, তারা তো মাইক্রোবস ক্যারি করে নিয়ে যাচ্ছে, জীবাণুগুলো ক্যারি করে নিচ্ছে, সেজন্য সেখানে ইনফ্লামেটরি রিয়াকশনটা হবে। তাছাড়া কিছু এন্ডোজেনাস সাবস্টেন্স আছে আমাদের বডিতে, এন্ডোজেনাস সাবস্টেন্স আছে যেগুলো হলো পটেনশিয়ালি হার্মফুল হতে পারে যদি লার্জ অ্যামাউন্টের ডিপোজিট হয়। যেমন হলো গাউট ডিজিজের ক্ষেত্রে হলো ইউরেট ক্রিস্টালটা লার্জ অ্যামাউন্টে ডিপোজিট হচ্ছে, সেটা ইনফ্লামেটরি রিয়াকশনটাকে রেসপন্স স্টিমুলেট করতেছে। অ্যাথেরোস্ক্লেরোসিসের ক্ষেত্রে হলো কোলেস্টেরল ক্রিস্টালটা হলো লার্জ অ্যামাউন্টে ডিপোজিট হচ্ছে, সেটা ইনফ্ল্যামেটরি প্রসেসটাকে স্টিমুলেট করতেছে। অ্যান্ড অবেসিটি অ্যাসোসিয়েটেড মেটাবলিক সিনড্রোম, সেক্ষেত্রে হলো লিপিড এক্সেস অ্যামাউন্টে ডিপোজিট হচ্ছে এবং সেটা ইনফ্ল্যামেটরি প্রসেসকে স্টিমুলেট করছে। ইনফ্লামেশনের 4 নাম্বার কারণটা হতে পারে, এটা হলো ইমিউন রিয়াকশন, অর্থাৎ আমাদের নর্মালি বডির যে প্রোটেক্টিভ যে ইমিউন সিস্টেম আছে সেগুলো কি করতেছে, আমাদের বডির সেল টিস্যুগুলোকে প্রোটেক্ট করতেছে, কিন্তু হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে দেখা যাবে যে এই আমাদের বডির এই ওন টিস্যুগুলোকে এই ইমিউন সিস্টেমগুলো ফরেন হিসেবে রেকগনাইজ করতেছে এবং সেগুলোকে ড্যামেজ করতেছে। যেমন আমরা দেখতে পারি যে অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে এরকম একটা রেসপন্স তৈরি হচ্ছে, সেলফ অ্যান্টিজেন হিসেবে তারা হলো রেসপন্স করতেছে ইমিউন সিস্টেমটা অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে। আবার আমরা দেখতেছি যে অ্যালার্জির ক্ষেত্রে হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিঅ্যাকশন হচ্ছে, যার কারণে আমাদের এনভায়রনমেন্টাল সাবস্টেন্সের প্রতি, নর্মাল এনভায়রনমেন্টাল সাবস্টেন্সের প্রতি একটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন তৈরি হচ্ছে। তো এই দুইটা ক্ষেত্রে যে ক্ষতিটা হচ্ছে সেটা আসলে কিন্তু একটা ইনফ্ল্যামেটরি প্রসেসের দ্বারা হচ্ছে, ঠিক আছে, সেখানে একটা ইনফ্ল্যামেশন ডেভেলপ করতেছে ইমিউন রিঅ্যাকশনের কারণে এবং আলটিমেটলি টিস্যু ড্যামেজ হচ্ছে। যেহেতু এখানে স্টিমুলাস, ইনফ্ল্যামেটরি রেসপন্সের যে স্টিমুলাস সেটা হলো যে
সেলফ অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যান্টিজেন। তো এগুলো কিন্তু সহজ এলিমিনেট করা যায় না। যেহেতু স্টিমুলাসগুলো এলিমিনেট করা যাচ্ছে না, তার মানে এই যে আমার ইনফ্ল্যামেটরি রেসপন্সটা সেটা হলো লং লাস্টিং হবে। অটো ইমিউন এবং অ্যালার্জিক রিঅ্যাকশনের ক্ষেত্রে যে ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশনটা সেটা লং লাস্টিং হবে এবং ডিফিকাল্ট টু কিওর হবে, অর্থাৎ সেটা ক্রনিক ইনফ্ল্যামেশন পর্যায়ে চলে যাবে। এবং দিস ইজ এ ইম্পর্টেন্ট কজ অফ মর্টালিটি অ্যান্ড মরবিডিটি। রিকগনিশন অফ দ্য মাইক্রোবস অ্যান্ড ড্যামেজ সেল, এইটা হলো ইনফ্লামেশনের জন্য হলো প্রাইমারি রিকোয়ারমেন্ট, অর্থাৎ ফার্স্ট স্টেপ, যে আমরা যে মাইক্রোবস বা ড্যামেজ সেলগুলো সেগুলোকে ফার্স্টে রিকগনাইজ করতে হবে, দেন দ্য ইনফ্লামেশন প্রসেসটা তৈরি হবে। তো ফার্স্ট হলো সেলুলার রিসেপ্টর ফর মাইক্রোবস। সেলুলার কি কি রিসেপ্টর আছে এই মাইক্রোবসগুলোর জন্য? যখন কোনো মাইক্রোবস আসে, তো তখন সেলের রিসেপ্টরগুলো সেটাকে রিকগনাইজ করে। যেমন যখন এক্সট্রা সেলুলার কোনো মাইক্রোবস আসে সেলের বাইরে, সেক্ষেত্রে হলো যে প্লাজমা মেমব্রেন, সেল সারফেসে প্লাজমা মেমব্রেন, সেখানে হলো রিসেপ্টরগুলো রিকগনাইজ করে থাকে। যখন ইনজেস্টেড কোনো মাইক্রোবস থাকে সেক্ষেত্রে এন্ডোজোমের রিসেপ্টরগুলো সেটাকে হলো রিকগনাইজ করে থাকে। যখন হলো ইন্ট্রা সেলুলার কোনো মাইক্রোবস থাকে সেক্ষেত্রে সাইটোসেলের রিসেপ্টরগুলো সেটাকে রিকগনাইজ করে থাকে যে এটা একটা ফরেন পার্টিকেল। এবং বেস ডিফাইন্ড অফ দিস রিসেপ্টর বিলং টু, এটা কোন ফ্যামিলির রিসেপ্টরগুলো? মেনলি টোল লাইক রিসেপ্টর, টিএলআর এস, এই ফ্যামিলির অন্তর্ভুক্ত ম্যাক্সিমাম রিসেপ্টরগুলো। একটা রিসেপ্টর যখন সেটা আইডেন্টিফাই হলো, দেন যে কোন কোন সেল, কোন ধরনের সেলগুলো এই রিসেপ্টরগুলো এক্সপ্রেস করতেছে। রিসেপ্টরগুলো এক্সপ্রেসড বাই মেইনলি এপিথেলিয়াল সেল, তারপর হলো ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ এন্ড আদার লিউকোসাইট। এবং এইগুলো যখন আইডেন্টিফাই করে ফেলতেছে, এই সেলগুলো রিসেপ্টর যখন আইডেন্টিফাই করতেছে কিছু মাইক্রোব সিস্টেম, তখন সে কি করবে? তখন সে মেডিয়েটরসকে ট্রিগার করবে ইনফ্লামেশন করার জন্য। সেন্সরস অফ সেল ড্যামেজ, কিছু কিছু সাইটোসলিক রিসেপ্টর আছে যেগুলো হলো আর সেল ড্যামেজ হলে সেখানে যে যে চেঞ্জগুলো হয় সেটার প্রতি রেসপন্স তৈরি করে। যেমন হলো যে সেল ড্যামেজ হলে সেখানে ডিএনএ ব্রেকডাউন হতে পারে। ডিএনএ ব্রেকডাউন হলে সেখানে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাবে, সেটা সে সেন্স করবে এবং বুঝতে পারবে যে সেল ড্যামেজ হচ্ছে। তারপর হলো যে এটিপি রিলিজ হচ্ছে বেশি পরিমাণে, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজের কারণে এটিপি রিলিজ হচ্ছে। আবার ইন্ট্রাসেলুলার পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তার মানে হলো কি প্লাজমা মেমব্রেনের ইনজুরি হচ্ছে, যার কারণে লস অফ আয়ন হচ্ছে। তো এই জাতীয় চেঞ্জগুলো দেখে যে ডিএনএ ড্যামেজ হলে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, এটিপি বেড়ে যাচ্ছে যদি মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হচ্ছে, প্লাজমা মেমব্রেনের ইনজুরি হলে ইন্ট্রাসেলুলার পটাশিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, এইগুলো সেন্স করে সাইটোসেলের রিসেপ্টরগুলো বোঝাচ্ছে যে সেল ড্যামেজ হচ্ছে। এবং এই রিসেপ্টরগুলো অ্যাক্টিভেট করতে চলে একটা মাল্টি প্রোটিন সাইটোসেলিক কমপ্লেক্স ইনফ্লামেজমকে সে অ্যাক্টিভেট করতেছে, যার প্রভাবে কি হচ্ছে সাইটোকাইন ইন্টারলিউকিন 1টা হলো ওয়ানকে সে ইনডিউস করতেছে। এবং এই ইন্টারলিউকিন 1টা এই যে ইনফ্লামেশনের সাইট বা যে জায়গায় সেল ড্যামেজ হয় সেখানে রিক্রুট করবে লিউকোসাইটকে এবং আলটিমেটলি ইনফ্লামেশনটা তৈরি হবে। কি বললাম তাহলে? যে এই সাইটোসেল রিসেপ্টরগুলো সেন্স করতেছে সেলের ড্যামেজটাকে এবং তারা ইনফ্লামেজমকে অ্যাক্টিভেট করতেছে। ইনফ্লামেজম কি করবে? ইনফ্লামেজম হলো ইন্টারলিউকিন 1কে ইনডিউস করতেছে, আলটিমেটলি ইন্টারলিউকিন 1 রিক্রুট করতেছে লিউকোসাইটগুলোকে এই ড্যামেজ সেলে এবং সেখানে ইনফ্লামেশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে। এবং এখানে ফার্দার আরো কিছু কথা আছে, অটো ইনফ্ল্যামেটরি সিনড্রোম বা এই জিনিসগুলো যে যে কথাগুলো আছে সেগুলো পরবর্তীতে বিস্তারিত আলোচনা আছে। ফার্দার আরো কিছু সেলুলার রিসেপ্টর আছে যেগুলো হলো ইনফ্ল্যামেশনের ক্ষেত্রে ইনভলভড, সেগুলো সরাসরি হলো যে মাইক্রোব সেটাকে রিকগনাইজ করতেছে না, কিন্তু যে মাইক্রোবস গুলা হলো কোটেড হচ্ছে, যে মাইক্রোবস গুলা কোটেড হচ্ছে হলো উইথ অ্যান্টি বডিজ অ্যান্ড কমপ্লিমেন্টারি প্রোটিন, অর্থাৎ অপসোমাইজ যে মাইক্রোবস গুলো সেগুলোকে রিকগনাইজ করতে পারতেছে অ্যান্টিবডির এফসি টেইলের মাধ্যমে সেগুলোকে সে রিকগনাইজ করতে পারতেছে এবং প্রমোট করতেছে ইনজেকশন এন্ড ডিস্ট্রাকশন অফ দ্য মাইক্রোবস, অর্থাৎ ইনফ্লামেশনটাকে সে প্রমোট করতেছে। এবং কিছু সার্কুলেটরি প্রোটিন আছে যেগুলো ইনফ্লামেশনটাকে প্রমোট করতেছে, যেমন হলো ম্যানোজ বাইন্ডিং ল্যাকটিন, সেটা রিকগনাইজ করতেছে মাইক্রোবিয়াল যে সুগার পোর্শনটাকে সেটাকে রিকগনাইজ করতেছে এবং মাইক্রোবসটাকে ধ্বংস করার জন্য প্রমোট করতেছে। এট দ্য সেম টাইম কালেক্টিন হলো আর একটা হলো সার্কুলেটিং প্রোটিন, যেটা হলো একইভাবে মাইক্রোবের ডিস্ট্রাকশনটাকে প্রমোট করার চেষ্টা করতেছে।